দেখো, আজকে তোমাদের ক্লাসের টপিক হচ্ছে পয়মিন অক্টোবর। অক্টোবরের কবিতা। মাসটা হচ্ছে অক্টোবর, এই মাস সম্পর্কেই নিয়েই তার কবিতাটা লেখা। মূলত হইতেছে যে তার 30তম জন্মদিন পালন করা হয়েছে এই মাসে। অক্টোবর মাসের 30তম জন্মদিন। কার জন্মদিন? কবির। লেখক হচ্ছে কি? লেখক কে? জাইলন থমাস। ডিলান ডিলান থমাস। থমাস। ডিলান থমাস, আচ্ছা। পয়মিন অক্টোবর হলো ওয়েলস কবি, মানে ওয়েল তার একটা জাতীয়তা, আমাদের যেমন বাংলাদেশি, ঠিক তেমনি কবি ডিলান থমাসের লেখা জীবনের ছন্দ নিয়ে এক গভীর ও আনন্দময় অনুভূতির প্রকাশ। কবিতার বক্তা গ্রামাঞ্চলের এক শান্ত অক্টোবরের সকালে নিজের 30তম জন্মদিন পালন করছে। চারপাশের সৌন্দর্য দেখার জন্য তিনি পাহাড়ে উঠেন। তার মানে হইতেছে তার জন্মদিনে তাকে এই প্রকৃতি প্রকৃতি কিভাবে তাকে স্বাগত জানায় বা কিভাবে উদযাপন করে তার এই জন্মদিনটা। তিনি চারপাশের সৌন্দর্য দেখার জন্য পাহাড়ে উঠেন। হঠাৎ সূর্যের আলো ঝলমল করে উঠলে তিনি মানসিকভাবে তার সেই শৈশবের স্মৃতিতে তিনি ফিরে যান। এই কবিতাটি বোঝায় যে মানুষ চিরকাল জীবনের সুন্দর রহস্যের সঙ্গেই যুক্ত থাকে। মানুষের হৃদয়ে সত্য যা প্রথম যৌবনে বা শৈশবে আবিষ্কৃত হয় বা পাওয়া যায়, যা কখনো নষ্ট হয় না। এই কবিতাটি 1946 সালের কবিতার সংকলন ডেথ অ্যান্ড ইন্ট্রান্সেস এই কবিতায় প্রথম প্রকাশিত হয়। যাই হোক, যতটুকু পড়লাম তার থেকে এক লাইনের সারমর্ম হইতেছে কি যে পয়মিন অক্টোবর কি, এটা কি সম্পর্কে লেখা কবিতা? কবির 30তম জন্মদিন উদযাপন সম্পর্কে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, দেখো, তাহলে এটা আমি যতটুকু বলছি এতটুকু এইভাবে মনে রাখো, বাস আমরা পড়াই শুরু করে দিই। ইট ওয়াজ মাই 13 ইয়ার টু হেভেন। এটা ছিল আমার 30তম বছর এসেছি হেতায়। এথায় মানে এখানে তার 30তম জন্মদিন। এখন এই হেতায় বা এথায় বলতে এখানে স্বর্গকে বোঝানো হয়েছে। তাহলে এখানে হেভেন মানে কি? ইট ওয়াজ মাই 13 ইয়ার টু হেভেন। এখানে যদি কবিতা ছন্দের ভাষায় বলো, এটা ছিল আমার 30তম বছর যেখানে আমি এসেছি। তার মানে এখানে কবি বলতেছে যে আমি জন্মগ্রহণ করেছি, সেটা কত বছর আগের কথা? 30 বছর আগের কথা। কারণ 30তম জন্মদিন বলতে কি তার বয়স কত হয়েছে? কথা বলো। 30 বছর। কথা লাইনগুলো কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। ওক টু মাই হিয়ারিং ফ্রম হারবার অ্যান্ড নেইবারহুড। ঘোষিত হয়েছিল পাশের বন্দর এবং জঙ্গলে। এই ওক মানে কি? ওক মানে জেগে ওঠা। আচ্ছা, তাহলে ওক ওক টু মাই হিয়ারিং তার মানে কি? আমি আমি শুনি, আমি জেগে উঠে। জেগে উঠে কি শুনি? হারবার, বন্দর, জাহাজ ঘাট, এবং আর কি শুনতে পাই? নেইবারহুড, প্রতিবেশী বা পাশের যে জঙ্গল, সেই জঙ্গলে কি শুনতে পাই? অ্যান্ড দ্য মাসেল পোল্ড অ্যান্ড দ্য হেরন। ঘন মাছে ভরা হাওর, বক আর প্রেস্টেড শোর, ধবল বকে ভরা সৈকত। তাহলে মাসেল মানে এক ধরনের মাছ। মাসেল মানে কি? এক ধরনের এক ধরনের মাছ। মাছ। আর পোল্ট মানে কি? ভরা জলাশয় বা পুকুর আমরা বলতে পারি। আর এখানে হেরন মানে বলতে বোঝানো হয়েছে আমরা বক বা বকই ধরবো আমরা এখানে। আর প্রেস্টেড মানে কি? আশীর্বাদ বা ভরা। আমরা প্রেস্টেড মানে আশীর্বাদ, কিন্তু এখানে আমরা বলবো যে ভরা বা পরিপূর্ণ, বকে পরিপূর্ণ সৈকতটা। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বললাম? দ্য মর্নিং বেকন। বেকন মানে কি? ভোরের আলো। তাহলে প্রথম ভোরের সূর্যালোকে উইথ ওয়াটার প্রেইং অ্যান্ড কল অফ সিগাল অ্যান্ড রোগ। জল, গাংচিল এবং বকেরা প্রার্থনা করে কিরকম ভাবে? কলরব করে। সিগাল মানে কি? সিগাল, গাংচিল, রোগ। রোগ মানে কি? বক বা কাক, দার কাক যেটাকে বলা হয়। কল অফ সিগাল অ্যান্ড রোগ, গাংচিল আর দার কাকের যত কলরব। তাহলে কবি কি বললো? যে জল, গাংচিল এবং বকেরা প্রার্থনা করে, কলরব করে। অ্যান্ড দ্য নোক অফ সেলিং বোটস অন দ্য নেট ওয়েবড ওয়াল। জাল ছড়ানো দেয়াল সমজলে পালতোলা নৌকার দোলনিতে আষ্টে পড়ে ঢেউ। নক মানে আঘাত করা,
নখ নখ মানে কি আঘাত করা বা ধাক্কা দেওয়া, কিন্তু এখানে বোঝানো হয়েছে কি, এখানে ঢেউ উঠতে বোঝানো হয়েছে। সেলিং পাল তোলা, তারপরে ওয়েবড ওয়াল জাল ছড়ানো দেয়াল। তাহলে এখানে কি বুঝলাম, মাইসেলফ টু সেট ফুট, যখনই পা বাড়াই দ্য সেকেন্ড, তখন সেই মুহূর্তেই ইন দ্য স্টিল স্লিপিং টাউন অ্যান্ড সেট ফোর, দেখি তখনও নগরী গভীর ঘুমে অবচেতন। তার মানে কি, কবি বলতেছে যে আমি যখনই এই শহরে আমি ঘুম থেকে উঠে যখন আমি বাইরে বের হই, তখন দেখি যে নগর বলতে কি, যে এই আমার যে বাসিন্দা যারা আছে এই এলাকা বা গ্রামের মধ্যে, সবাই তখনও কি ঘুমে বিভোর। তার মানে এখানে কবি কি বলছে, কবিতার বক্তা তার 30 জন্মদিনের কথা বলেন। সেদিন সকালে তিনি ঘুম থেকে জেগে উঠে বন্দর বন্দর এলাকার শব্দে, গাছের জঙ্গল আর সমুদ্র তীরের আওয়াজে। তাহলে তাহলে কবি এখানে বলতেছে যে তার ঘুমটা কিভাবে ভাঙে, বন্দর এলাকার শব্দে, বন্দর এলাকার তারপরে শব্দে, জঙ্গল জঙ্গল বা সমুদ্রের সমুদ্র আওয়াজে। তীরের আওয়াজে। সমুদ্র তীরে ছোট ছোট ঝিনুকের জলাভূমি ছিল, সেখানে গম্ভীর ভঙ্গিতে বক পাখি দাঁড়িয়েছিল, যারা মনে হইতেছে কি এগুলো পাহারা দিতেছে। তার মানে এই যে বক, গাংচিল, তারপরে আরো কি আছে, শৃগাল, তারপরে হইতেছে মাছ, এগুলো ছিল জলে পরিপূর্ণ। সকালের পরিবেশ যেমন জলের একটানা প্রার্থনার মতো শব্দ। সকালের পরিবেশ কিরকম ছিল, জল ছিল, জলে পরিপূর্ণ ছিল সৈকত, প্রার্থনার মতো শব্দ হচ্ছিল, পাখিদের ডাক ছিল, জেলেদের ঘাটে, মানে জেলেরা যে নৌকাগুলো ঘাটে নেয় বা এই যে ঘাটে যখন বাঁধে একটা শব্দ হয় ঠুক ঠুক করে, এগুলোর শব্দ কি করতেছিল, কবিকে বাইরে ডেকে আনতেছিল। তার মানে যে সে যেহেতু এই শব্দগুলো পেয়ে ঘুম থেকে জাগ্রত হয়েছে, তাহলে সে কি করতেছে, বেরিয়ে আসছে। তার মনে হইল এই নিস্তব্ধ ভোরবেলা শহরের মধ্যে তাকে তখনই বাইরে বেরিয়ে পড়তে হবে। আর বেরিয়ে এসে কি দেখে, যে শহরের মানুষ এখনো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। আচ্ছা, মাই দেখো, মাই বার্থডে বিগেন উইথ দ্য ওয়াটার, আমার জন্মদিন যেন জল গাড়ানো শব্দের তালে তালে শুরু হয়। বার্ডস অ্যান্ড দ্য বার্ডস অফ দ্য উইং ট্রিজ ফ্লাইং মাই নেম, গাছে গাছে পাখি আর পাখি কেবল আমারই নাম জপে আনন্দে মত্ত হয়ে। কবির জন্মদিনটা তাহলে কিভাবে পালিত হচ্ছে, যে মাই বার্থডে বিজ্ঞান উইথ দ্য ওয়াটার, আমার জন্মদিন যেন কি জল জল গড়িয়ে যেভাবে শব্দটা হয়, ঠিক সেভাবে আমার জন্মদিনটা শুরু হয়। বার্ডস অ্যান্ড দ্য বার্ডস অফ দ্য উইং ট্রিজ ফ্লাইং বাই নেম, এখানে উইং বলতে কি পাখা বা ডানাকে বোঝানো হয়েছে। তাহলে উইং ট্রিজ ফ্লাইং মানে কি গাছে গাছে উড়ন্ত পাখি, অর্থাৎ গাছের ডালে অনেক পাখি বৈশা কি করতেছে, কবির নামে আনন্দে গান গাইতেছে। গাছে গাছে পাখি আর পাখি কেবল কি আনন্দে কবির নাম ধরে জপতেছে। অ্যাবভ দ্য ফার্ম অ্যান্ড দ্য হোয়াইট হোর্স, উড়ে যায় খামারের উপর দিয়ে, এবং কি সাদা সাদা ঘোড়ার পালের উপর দিয়ে। তাহলে এই পাখিগুলো কোথায়, কিসের উপর দিয়ে চলে যায়, খামারের উপর দিয়ে সাদা সাদা হ্যাঁ, উপর অর্থাৎ দিয়ে। উড়েও যাচ্ছে এবং কবির নামও জপতেছে। অ্যান্টাই রোজ, আমি জেগে উঠি, ইন রেইনি অটাম, বৃষ্টি স্নাত সকালে, তার মানে সকালে শরৎকালে বৃষ্টি হইতেছে এরকম সকালে। অ্যান্ড ওয়াক অ্যাব্রোড ইন এ শোয়ার অফ অল মাই ডেজ, শরতের সারাটা দিন আমি কি করছি, আনন্দে ভিজে কাটিয়েছি। হাই টাইড অ্যান্ড দ্য হেরন ডাইভড হোয়েন আই টুক দ্য রোড, জোয়ারের সময় খেলা করে পান করি, যেতে যেতে আমি কি, যেতে যেতে দেখি পথ ধরে হেঁটে। এখানে হেরন বলতে কি বক বা সামুদ্রিক কোনো পাখি, যেটাকে আমরা বলা হয়, আমরা বলতে পারি পানকৌড়ি, যেটা আমরা এক জাতীয় বকই বলতে পারি, কারণ এটা তো পানির উপরই থাকে। পুকুরে দেখো মাছ ধরে, দেখছো, ডুব দিয়ে, নদীতে দেখো, নদীতে জি নদীতে ভাইয়া। দেখতে পারবা অনেকক্ষণ ডুব দিয়ে থাকে, কালো, এটাকে আমরা পানকৌড়ি বলতে পারি, যেটা সবসময় জলে থাকে। তাহলে জোয়ারের সময় পানকৌড়ি কি করে, খেলা করে, যেটা আমি কবি বলতেছে, যেটা আমি পথ ধরে হেঁটে যাওয়ার সময় দেখি। ওভার দ্য বর্ডার, শেষ সীমানায়, অ্যান্ড দ্য গেটস অফ দ্য টাউন ক্লোজড অ্যাজ দ্য টাউন এও, শহরের গেট পেরিয়ে যাই আমি, যে এই যে এগুলো দেখতেছি, কবি বলতেছে শেষে আইসা
এই যে আমি দেখতেছি, এগুলো দেখার পরেও আমি এখনো দেখতেছি যে এই শহরটা এখনো কি নির্ভাবনায় ঘুমাচ্ছে। তার মানে কি এখনো মানুষ ঘুমিয়েই আছে। তাহলে কবি বলতে চাচ্ছে তার ৩০তম জন্মদিনের সকালটা একেবারেই বিশেষ এবং অনুভূতিপূর্ণ ছিল। কবি তিনি বলেন তার জন্মদিনের শুরু হয়েছিল কি সমুদ্রের পাখি আর বনের পাখিদের ডাকে, যেন তারা খামার ভূমি আর সাদা ঘোড়ার উপর দিয়ে তার নাম জপ করে কি করতেছিল, যাচ্ছিল। তিনি ঘুম থেকে উঠে বৃষ্টির মধ্যে বাইরে হেঁটে বেরোলেন। তার মনে হচ্ছিল জীবনের সব দিন যেন বৃষ্টির মতো তার উপর দিয়ে ঝরে পড়ছে। জোয়ার তখন পূর্ণ ছিল। শহর ছাড়ার পথে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন এক এক বক শিকার ধরার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ছে। যখন তার পিছনের গেটগুলো বন্ধ হয়ে গেল, তখন তার মনে হইল যে কি শহরের মানুষগুলো এখনো কি ঘুমিয়ে আছে। তার মানে কিছুটা জাগ্রত হইতেছে, ঘুমাইতেছে নির্ভাবনায়। তার মানে কিছু কিছু আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। মাথায় ঢুকতেছে কিছু? ফারজানা, সাবিনা, তুলি, পিনাকি, মাথায় ঢুকতেছে কিছু? জি ভাই। তার জন্মদিনটা কিভাবে উদযাপন হচ্ছে, এগুলো যে এখানে যে বিভিন্ন প্রাকৃতিক নামগুলা বলতেছে, এগুলো কিন্তু এক একটা ইমেজ, এগুলো মনে রাখো। এই জন্য আমার মূলত কবিতাটা পড়ানোর উদ্দেশ্য হলো এগুলো তোমাদের মনে রাখা। তারপর দেখো, এ স্প্রিং ফুল অফ লার্কস ইন এ রুলিং, বসন্তের চাতক পাখিরা পাক খেয়ে খেয়ে উড়ে বেড়ায়। লার্ক মানে কি, এখানে লার্কস মানে কাকে আমরা জানি, লার্ক মানে লার্ক পাখি, কিন্তু এখানে তোমরা চাতক পাখিও বলতে পারো। লার্ক মানে কি? চাতক পাখি। চাতক আচ্ছা, তাহলে চাতক, বসন্তের এই চাতক পাখিরা পাক খেয়ে উড়ে বেড়ায়। উড়ে পাক পাক বলতে কি উপর দিকে উঠতেছে। ওই যে বিমানগুলো দেখো না, যখন ওই যে ট্রেনিং দেওয়া হয় ঘুরে, দেখছো? ঘোরে। হ্যাঁ, ওরকম। হ্যাঁ। ক্লাউড অ্যান্ড দ্য রোড সাইড বাসেস ব্রাইমিং উইথ হুইসলিং, মেঘের উপরে উঠে পথের ধারে ঝোপের মাঝে শীষ দিতে দিতে। তাহলে উপরের দিকে উড়ে বেড়ায় কিভাবে? মেঘের উপরে উঠে পথের ধারে ঝোপের মাঝে কিরকম দেয়, শীষ দিতে দিতে। ব্ল্যাক বার্ডস অ্যান্ড দ্য সান অফ অক্টোবর, শরতে রুদের ফিঙ্গেগুলো বাজায় শীষ। অক্টোবরের সূর্য কিরণ সামারি বয়ে আনে গ্রীষ্মকালের বার্তা। তাহলে এই দেখো, এই যে পথের ধারে ঝোপের মাঝে শীষ দেয় কারা? ব্ল্যাক বার্ডস। এখানে কিন্তু লার্ক পাখি বলবো না। লার্ক পাখি কিভাবে, লার্ক পাখির অংশটুকু কোনটুকু, যে বসন্তে এই চাতক পাখিরা কি করে মেঘের উপরে উঠে পাখ খেয়ে উড়ে বেড়ায়। তারপরে বলতেছে এখানে কিন্তু তোমাদের এই অংশগুলো যদি তারা কমা দিয়ে বুঝাই দিত তাহলে সহজ হইতো। যে এ স্প্রিং ফুল অফ লার্ক ইন এ রুলিং ক্লাউড, এই পর্যন্ত দিলে ভালো হইতো, পরের লাইনটা আলাদা করে দিত। এই জন্য তোমরা ব্যাখ্যা করে পড়তে গেলে একটু সময় লাগে। তারপরে অংশটা হইতেছে দ্য রোড সাইড ব্রাশেস, দ্য রোড সাইড ব্রাশেস, তার মানে কি পথের ধারে ঝোপের মাঝে ব্রাইমিং ব্রাইমিং উইথ হুইসলিং, শীষ দিতে দিতে। ব্ল্যাক বার্ডস, শরতে রুদে ফিঙ্গেগুলো কি বাজায় বাঁশি। ফিঙ্গে ফিঙ্গে কোনগুলো? কুকিল বা কালো রঙের পাখি। আমরা ফিঙ্গে কাকে বলবো? ব্ল্যাক বার্ড কাকে বলবো? ব্ল্যাক বার্ডস। কুকিল দেখছি তো। বা আমরা কাকও বলতে পারি, কালো রঙের কাক আছে না? কাক কি কালো রঙের না? জি। জি ভাইয়া। হ্যাঁ, এটাই বলতে পারি। তাহলে এই ব্ল্যাক বার্ড গুলো বাজায় শীষ। আবার বলতেছে দ্য সান অফ অক্টোবর, অক্টোবরের সূর্য এই যে কিরণ যে দিচ্ছে সেটা কি করে, সামারি, তার মানে কি গ্রীষ্মকালের বার্তা। তার মানে আমরা যখন এই রোদটা প্রখর হয় তখন আমরা বুঝতে পারি যে আস্তে আস্তে গ্রীষ্মকাল আসতেছে, এইটাই বার্তা দেয়। অন দ্য হিলস শোল্ডার, পাহাড়ের কাঁধে গিয়ে বসে নেয় বিশ্রাম। হেয়ার ওয়ার ফন্ট ক্লাইমেটস, এইখানে মেলে কি সুন্দর পরিবেশ। অ্যান্ড সুইট সিঙ্গার সাডেনলি, হঠাৎ পাখিরা গেয়ে ওঠে গান। কাম ইন দ্য মর্নিং, সকালেই কি হয়, সকালেই জড়ো হয়। হোয়ার আই ওয়ান্ডার্ড অ্যান্ড লিসেন, যেখানে আমি ঘুরে বেড়াই এবং এই সেই পাখিদের কলরব শুনতে পাই। টু দ্য রেইন রিঙ্গিং, কুণ্ডলি পাখানো মেঘেরা। কুণ্ডলি পাকানো মানে কি মুসরায়, ওই যে চক বাঘ দেয় যেটা ঘুরে ঘুরে উড়ে। উইন্ড ব্লো কোল্ড, ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ভেসে যায় বহু দূরে। ইন দ্য ওড ফারওয়ে আন্ডার মি, আমার থেকে বহু দূরে কোনো ঘন বনানীর দিকে।
তার মানে গ্রামাঞ্চল বেরিয়ে কবি দেখলেন একদল চাতক পাখি বিশাল ঝাঁক বেঁধে আকাশে উড়ে বেড়াচ্ছে। ঝোপের ভিতর থেকে ফিঙ্গে বা কোকিল পাখির গান ভেসে আসছিল। পাহাড়ে উঠতে উঠতে তিনি হঠাৎ কি পেলেন? এখানে কিন্তু তিনি পাহাড়ে উঠতেছিলেন। পাহাড়ে উঠতে উঠতে তিনি হঠাৎ অক্টোবরে অক্টোবর মাসে কিসের অনুভব করলেন? গ্রীষ্মের মতো উষ্ণতা বা রোদ, গ্রীষ্মের যে রোদ সেটা অনুভব করলেন। এই নরম উষ্ণতা আর মধুর পাখির গান তার কাছে কি একেবারেই অপ্রত্যাশিত, কারণ তিনি তখনও কি বনের নিচের দিকে বৃষ্টি আর ঠান্ডা বাতাস পেরিয়ে উপরে উঠে এসেছিলেন। তার মানে কবি পাহাড়ে ওঠার আগে নিচে যে ছিল তখন কি ছিল? বৃষ্টি এবং ঠান্ডা বাতাস। তো এই যে ঠান্ডা বাতাস এবং বৃষ্টি ছিল, এইটা থেকে যখনই উপরে উঠলো তখনই সে কি অনুভব করলো? গ্রীষ্মের মতো উষ্ণ গ্রীষ্মের মতো রোদ। রোদ। তাহলে এখানে দেখো প্রকৃতির কি একটা রূপ চেঞ্জ হয়েছে কিনা? জি। আচ্ছা। পেইল রেন ওভার অ্যান্ড উইন্ডলিং হারবার। পেইল রেন মানে কি? ঘন বৃষ্টি, ধূসর ধূসর বৃষ্টি। বৃষ্টি। হ্যাঁ, পড়তেই আছে, হয় না? আষাঢ় মাসে, ভাদ্র মাসে, ভাদ্র মাসে বেশি বৃষ্টি, এই তো পড়তেছে, একটু পর একটু হচ্ছেই হচ্ছে। এটা হচ্ছে পেল রেইন ওভার দ্য উইন্ডলিং হারবার। ধূসর বৃষ্টির ধারা ঝরে পড়ে শুকিয়ে আসা সৈকত জুড়ে। মানে উইন্ডলিং মানে হইতেছে এখানে শুকিয়ে আসা বা কমে যাওয়া এরকম। আচ্ছা, অ্যান্ড ওভার দ্য সি উইথ চার্জ দ্য সাইজ অফ এ স্নেইল। সাগরের মাঝে শামুকের মতো দাঁড়িয়ে আছে গির্জাটা। তাহলে এখানে একটা শব্দ হইতেছে ওভার দ্য সি উইথ চার্জ দ্য সাইজ অফ স্নেইল। তাহলে দেখো এখানে স্নেইল মানে কি? শামুক। শামুক। আচ্ছা, আর চার্চ মানে তো গির্জা। তাহলে সাগরের মাঝে যে বৃষ্টি হইতেছে সেই বৃষ্টি স্নাত ভেজা গির্জাটা কিসের মতো দেখতে? শামুকের মতন। আচ্ছা, শামুকের মতো। তারপরে উইথ ইটস হর্ন থ্রো মিস্ট। কুয়াশার মাছ দিয়ে যেন দাঁড় করিয়ে রেখেছে শিং। তাহলে গির্জার যে উপরের দিকে এইটা এই যে কি যেন থাকে, যেন আমি এটা বলতে পারি না। গির্জার উপরের দিকে একটা লম্বা থাকে না? হ্যাঁ। এই রডের মতো উপরে তারার মতো চিহ্ন থাকে, এটা আমি বলতে পারি না নামটা কি। এখন ওইটাকে দেখ, এটা কুয়াশা ক্রুশ। যখন, হ্যাঁ, আচ্ছা যাই হোক, কুয়াশা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন সেটাকে দেখা যায়, তখন মনে হয় কি যে সিংহের মতো দাঁড়িয়ে আছে। তাহলে হর্নস মানে কি? হর্নস মানে সিং। শিং। আচ্ছা, এন্ড দ্য ক্যাস্টল, এবং সেই দুর্গাটি যেন ব্রোন ব্রোন এস ওলস, গুমরা মুখ পেঁচা। তার মানে কি? পেঁচার মতো কষ্ট বিষাদময়। বাট অল দ্য গার্ডেন্স, সব বাগানে বাগানে অফ স্প্রিং অ্যান্ড সামার ওয়ার ব্লুমিং ইন দ্য টল টেজ। বসন্ত আর গ্রীষ্ম বিরাজমান, এবং বৃক্ষগুলো গাছগুলো কি নিজেদের রূপে বা মনোমুগ্ধকর সাজে সজ্জিত। বিয়ন্ড দ্য বর্ডার অ্যান্ড আন্ডার দ্য লার্কফুল ক্লাউড, দিগন্ত ছাড়িয়ে চাতক পাখিরা ভরা মেঘের উপরে দেয়ার কুড আই মার্বেল। এসব দেখে আমি বিস্মিত হই। মাই বার্থডে, আজ আমার জন্মদিনে। এ ওয়ে বাট দ্য ওয়েদার টার্ন অ্যারাউন্ড। সহসয় মানে কি? দল বলে যোগ দিয়েছে আলো ছায়ার খেলায়। তার মানে আমার জন্মদিন আজকে সবাই দলে বলে কি করছে? যোগ দিয়েছে। এখানে দেখো একটা কথা হইতেছে, একটা শব্দ আছে যে ওয়েদার টার্ন অ্যারাউন্ড। ওয়েদার টার্ন অ্যারাউন্ড তার মানে কি? ওয়েদার মানে কি? আবহাওয়া। টার্ন মানে আবহাওয়া। মোড় নেওয়া এরকম মুড় কিছু। নেওয়া। অ্যারাউন্ড মানে চারদিকে। তার মানে কি? সব যেখান থেকে শুরু হবে প্রত্যেকটা রাউন্ড ঘুরে ঘুরে আবার আগের জায়গায় আসা। তার মানে ওয়েদার মানে আবহাওয়া। তার মানে এই আবহাওয়া দ্বারা ঋতু পরিবর্তনকে বোঝানো হয়েছে। ওয়েদার টার্ন অ্যারাউন্ড মানে কি? ঋতুগুলো ঘুরে ঘুরে আসে। তার মানে কি কবির জন্মদিনটাও কি ঠিক সেইভাবে না? বছরে তো একবার ঘুরে ঘুরে আসে না? জি। হ্যাঁ। দেখো, এই কবি তো পাহাড়ে গেলই,
এই উচ্চতা থেকে কবি পাহাড়ের উচ্চতা থেকে দেখতে পেলেন দূরের ছোট্ট বন্দর এলাকায় হালকা বৃষ্টি পড়ছে। চারপাশের যে গির্জাগুলো সেগুলো কি চারপাশের যে গির্জা এবং দুর্গ সেগুলো দেখা যাচ্ছিল। গির্জাটা কি সমুদ্রের পানিতে ভিজে যাওয়া এক ধরনের ছোট কিসের মতো সিংহের মতো দেখাইতেছিল এবং এইগুলো শামুকের মতো শঙ্খ বা শামুকের মতো এবং তার উপরে যে একটা থাকে রটের মতো টাওয়ার সেগুলো কিসের মতো সিংহের মতন। হ্যাঁ সিংহের মতো এবং দুর্গটি যেটা ছিল কি বাদামি রঙের মনে হইতেছে কি পেঁচা। কিন্তু কবি যেখানে দাঁড়িয়েছিলেন শহরের ধারে পেরিয়ে দেখো কবি যেখানে কিন্তু যেখানে তিনি দাঁড়িয়েছিলেন শহরের ধারে শহরটা পেরিয়ে চাতক পাখির মেঘের নিচে সেখানে অনুভব করছিলেন যেন বসন্ত এবং গ্রীষ্মের ফুলে ভরা বাগানে প্রবেশ করছেন। তার মানে কি কবি তো শহর আগে ছিলেন, শহরটা পেরিয়ে তো তিনি কি করলেন পাহাড়ে উঠছিলেন, সেখান থেকে তিনি অনুভব করতেছেন যে কি বসন্ত বসন্ত এবং গ্রীষ্মের যে ফুলগুলো থাকে বাগানে সেটা পরিপূর্ণ হয়ে গেছে। এই উচ্চতায় দাঁড়িয়ে তিনি সমগ্র দৃশ্যকে অবাগের চোখে সারাদিন দেখার মতো অনুভব করছিলেন। কিন্তু হঠাৎ আবহাওয়া পরিবর্তন হলো, অর্থাৎ কবি বুঝতে পারেন যে ঋতু ঘুরে ঘুরে আবার তার জন্মদিন এসে গেছে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা। ইট টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য ব্লিথ কান্ট্রি, ফেলে এসে সেই আনন্দঘন পল্লীর স্মৃতি। ইট টার্ন অ্যাওয়ে এটা দ্বারা কি বুঝাইছে? ইট টার্ন অ্যাওয়ে তার মানে কি এটা চলে যায়। কি চলে যায়? ঋতু তো চলে যায়। জন্মদিন যেমন আজকে অক্টোবর, এই অক্টোবরে যে ঋতুটা চলমান সেইটা কি থাকবে না চলে যাবে? চলে যাবে। এটাই বলতেছে যে আমার এই আজকে জন্মদিন এটা তো চলে যাবে, আবার ঋতু ঘুরে ঘুরে আবার সেই সময় আবার আমার জন্মদিন আসবে। এই জন্য কবি বলতেছে যে ইট টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য ব্লিথ কান্ট্রি, আবার তা চলে যায়। কিন্তু এখানে কিন্তু আমরা ভাবানুবাদটা ভিতর থেকে বের করতেছি, কিন্তু এখানে যদি আমরা কবিতার ভাষায় পড়ি তাহলে আমরা অত কিছু বুঝবো না। এই জন্য আমি ভেঙে ভেঙে বলতেছিলাম। ইট টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য ব্লিথ কান্ট্রি, ফেলে এসে সেই আনন্দ ঘন পল্লী স্মৃতি মানে কি গ্রামীণ জীবন, পল্লী জীবন। অ্যান্ড ডাউন দ্য আদার এয়ার অ্যান্ড দ্য ব্লো অল্টার্ড স্কাই। অল্টার্ড মানে কি বিপরীত, একটার বিপরীত আর একটা। তারপরে দ্য ব্লো অল্টার্ড স্কাই মানে কি আকাশটা যেন নীলে বিস্তৃত, আকাশ তো নীল কালার, এরকম কবি বুঝাইতেছে যে অ্যান্ড ডাউন দ্য আদার এয়ার অ্যান্ড দ্য ব্লো অল্টার্ড স্কাই, দৃষ্টি আজও অন্য কোথাও নিবন্ধ। তার মানে আমার চোখটা আজকে বা আমার দৃষ্টি অন্য কোথাও আবদ্ধ হয়ে আছে, ভিন্ন কোনো নীল আকাশের স্থির। স্ট্রিম এগেইন এ ওয়ান্ডার অফ সামার, ভিড় জমায় সে আগের গ্রীষ্মের বিস্ময়। উইথ অ্যাপলস, আপেলের স্মৃতি জাগে। পেয়ার অ্যান্ড দ্য রেড কারেন্টস, নাশপাতি এবং লাল কিসমিসের স্মৃতি হয় স্মরণ। রেড কারেন্টস মানে কি? কিসমিস, লাল কিসমিস। খাইছো? কিসমিস তো সবাই খাইছো, ছোট ছোট মিষ্টি লাগে। কিন্তু নাশপাতি কি এটা কখনো দেখছি কিনা আমি জানি না, বা খাইলেও হয়তো বা নাম মনে নাই। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তীতে খেয়ে নিবো, হ্যাঁ? আর দাওয়াত দিও সবাই কিনা আমারে। দেখো, পেয়ার অ্যান্ড রেড কারেন্টস, নাশপাতি এবং লাল কিসমিসের স্মৃতিটা মনে পড়ে। অ্যান্ড আই স ইন দ্য টার্নিং সো ক্লিয়ারলি এ চাইল্ড, আমি দেখতে পাই সব বদলে গেছে, খুব পরিষ্কার ভাবে দেখতে পাই শিশুর কি এ চাইল্ড ফরগটেন মর্নিংস, ভুলে যাওয়া শৈশবের স্মৃতি। হোয়েন হি ওয়াকড উইথ হিজ মাদার, যখন সে তার মায়ের সাথে হাঁটতো। থ্রু দ্য প্যারাবলস, যদিও পৌরাণিক কাহিনী। অফ সানলাইট, গল্প রঙিন সোনালী রোদের নিচে। অ্যান্ড দ্য লিজেন্ড অফ দ্য গ্রিন চ্যাপলস, স্বপ্ন ভরা বনরাজি সব যেন হারিয়েছে কালের স্রোতে ভেসে। তাহলে কবি কি বলতেছে যে আমি যে একটা ছোট্ট শিশু ছিলাম, কি করতাম আমি? কবি কি বলতেছে? হি ওয়াট হিজ উইথ হিজ মাদার, সে কবি কি করতো? তার মায়ের সাথে হাঁটবো। তাহলে এই এই স্মৃতিগুলা কি ছিল? রঙিন, তাই তো? রঙিন ছিল না তার স্মৃতিগুলো? দেখো, তো কবি বলতেছে কিছু বলবা, কিছু জিজ্ঞাসা করবা?
কিছু জিজ্ঞাসা করার আছে? তাহলে শোনো, তাহলে কবি বলতেছে যে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কবির বা লেখকের স্মৃতি ফিরে যায় শৈশবের গ্রীষ্মের দিনগুলোতে। হঠাৎই তিনি গ্রীষ্মের নীল আকাশে উজ্জ্বল রোদ অনুভব করেন এবং আপেল নাশপাতি, এই লাল কিরি ফল না, লাল কিসমিস হবে, লাল কিসমিস ফল দেখতে পান। তিনি মনে করেন ছোটবেলায় সেই দিনগুলোর কথা, যখন তিনি তার মায়ের সঙ্গে হাঁটতে বের হতেন। সেই দিনগুলো ছিল রোদে ভরা, সবুজ মাঠে ভরা, আর শিশু যে আনন্দ, সেই আনন্দে ভরা। কিন্তু এখন সব স্মৃতি যেন কি সময়ের ব্যবধানে কি হয়ে গেছে, হারিয়ে গেছে। ক্লিয়ার? জি ভাইয়া। তারপর দেখো, অ্যান্ড দ্য টুয়াইস টোল্ড ফিল্ড অফ ইনফ্যান্সি, আরো একবার শৈশবের স্মৃতি হৃদয় পটে ভেসে আসে কল্পনায়। ইনফ্যান্সি মানে কি, আমরা চাইল্ডহুড মানে জানি শৈশবকাল, ইনফ্যান্সি মানে কি, হ্যাঁ, শৈশব। ইনফ্যান্সি মানেও শৈশব। তাহলে কি কবি বলতেছে যে আবার আমার মনে, আমার হৃদয়ে ভাসে কি, শৈশবের স্মৃতি। দ্যাট হিজ টিয়ার্স বার্নড মাই চিক্স অ্যান্ড হিজ হার্ট মুভড ইন মাইন্ড। এখানে ভেঙে ভেঙে বুঝাই দেই। দ্যাট হিজ টিয়ার্স বার্ন মাই চিক্স, তার মানে কি, যে আনন্দ অশ্রু আমার কপাল বেয়ে বেয়ে ঝরছে, অ্যান্ড হিজ হার্ট মুভড ইন মাইন্ড, এবং তার হৃদয়কে করেছে সিক্ত। দিস, আরে, দিস ওয়ার দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য রিভার সি। দিস ওয়ার দ্য ওয়ার্ডস, তার মানে কি, এগুলো সেই বনানী, দ্য রিভার অ্যান্ড দ্য সি, সেই নদী, সেই সৈকত, হয়ারে বয়, তখন ছিল সে এক শিশু। ইন দ্য লিসেনিং, যে শুনত, সামার টাইম অফ দ্য ডেট হুইসপার্ড দ্য ট্রুথ অফ হিজ জয়। তার মানে সামার টাইম অফ দ্য ডেট হুইসপার্ড দ্য ট্রুথ অফ জয়, মাঝে মাঝে কোনো মৃদু ফিসফিস শব্দ, যা বলতো কি প্রকৃত আনন্দের কথা। দ্য ডেট হুইসপার্ড, তার মানে কি, ডেড হুইসপার মানে কি, ডেড মানে কি, হুইসপার মানে ফিস ফিস করে কথা বলা, ডেড বলতে কি মৃত। কিন্তু এখানে আমরা বলবো কানাকানি। মৃত, ওই যে মানুষ মারা গেলে কানে কানে বলে দেয় না, গ্রামে যে দেখবে যে মানুষ মারা যাচ্ছে, কানে কানে গিয়ে কি বলে দেয়, কালেমা বা বিভিন্ন কোনো সূরা বলে দেয়। এটা তোমরা শুনে নিও, বা এটা তোমরা পরিচিত এটা। তো এই ডেড হুইসপার মানে এখানে আমরা বলবো কানাকানি বা ফিস ফিস করে বলা। টু দ্য টু দ্য ট্রিস অ্যান্ড দ্য স্টোনস অ্যান্ড দ্য ফিশ ইন দ্য টাইড, শোনা যেত সব গাছে পাথর ও স্রোতে ভাসা মাছের সরি, স্রোতে ভাসা মাছের কাছে হইতে পারে। অ্যান্ড দ্য মাস্টারি, এবং একটা বিস্ময়কর স্যাঙে লাইফ যেন আজও জেগে উঠে, স্টিল ইন দ্য ওয়াটার অ্যান্ড সিঙ্গিং বার্ডস, জলে বা পাখির গানে তা খুঁজে পাই। কবি হৃদয়ে কল্পনায় সে আরেকবার কি হয়, শৈশবের স্মৃতি ভেসে ওঠে। ফলে এই আনন্দ যখন তার শৈশবের স্মৃতি ভেসে ওঠে, তখন তার আনন্দের অশ্রুরা কি কপাল বেয়ে পড়ে, এবং কবি হৃদয়কে কি করে, ঠান্ডা করে দেয়, সিক্ত করে দেয়। কবির মাঝে ছোট্ট শিশুর মতো শৈশবের সকল স্মৃতি ফিরে আসে। অর্থাৎ কবির কল্পনায় আজও তিনি শৈশবের আনন্দ উল্লাস অনুভব করেন। তিনি কল্পনা করেন সেই বন, নদী এবং সমুদ্র, যেগুলো কি এখন দেখতেছেন, সে অর্থাৎ এখন যেটা দেখতেছেন, সেগুলো তিনি শৈশবে কি এগুলো দেখেই সুখী ছিলেন বা আনন্দ অনুভব করেছেন। তিনি কল্পনা করেন গাছ, পাথর এবং জোয়ারের সময় যে মাছ দেখছেন, যে যেখানে কি শিশুকালীন আনন্দের মুহূর্তগুলো তার কেটেছিল। কবি এখনো প্রকৃতির মধ্যে, পানিতে, পাখির কণ্ঠে সেই আনন্দগুলো অনুভব করেন। ক্লিয়ার? তাহলে কবি শৈশবকালে কোথায় কোথায় আনন্দ অনুভব করেছেন, কি কি দেখে? বন, নদী, সমুদ্র, গাছ, পাথর এবং জোয়ারের সময় যে মাছ, এগুলো দেখে তিনি শৈশবের যে আনন্দ ওগুলো কেটে, আনন্দ মুহূর্তগুলো কাটিয়েছিলেন। এখনো কবি প্রকৃতির মধ্যে সেই আনন্দগুলো অনুভব করতে পারেন। এন্ড দেয়ার কুড আই মার্বেল মাই বার্থডে, আমার জন্মদিনে আজও কি আমার মনে বিস্ময় জাগে। এ ওয়ে বাট দ্য ওয়েদার টার্ন অ্যারাউন্ড, হারিয়ে যাওয়া সেই বিস্ময় আবার জেগে ওঠে। অ্যান্ড দ্য ট্রু, সেই সত্য, অ্যান্ড দ্য ট্রু জয় অফ দ্য লং ডেড চাইল্ড স্যাং বার্নিং। এখানে দেখো, দ্য ট্রু জয় অফ দ্য লং ডেড চাইল্ড, এইটুকু হইতেছে কি
যে ভালো করে বুঝো, দ্য ট্রু জয় অফ দ্য লং ডেড চাইল্ড। ডেড চাইল্ড মানে কি? শিশু মারা গেছে এরকম, মৃত শিশু। কবি বলতেছে সত্য সেই মৃত শৈশবের খাঁটি আনন্দ। মৃত শৈশব বলতে কি? শিশু মারা গেছে নাকি শৈশব মারা গেছে? এইটা ভালো করে বুঝাই দেই। তার শৈশবটা কাটিয়ে তো এখন বৃদ্ধকালে আসছে বা যৌবনে আসছে, তাহলে এই শৈশবকালটা কি হারিয়ে গেছে না? তাহলে হ্যাঁ, বহু আগের কথা। কবি বলতেছে যে কি, লং ডেড চাইল্ড, অনেক আগের স্মৃতি। তার মানে এই ডেড চাইল্ড মানে হারিয়ে যাওয়া সেই শৈশবকে বোঝানো হয়েছে। স্যাং স্যাং বার্নিং, যা ধীরে ধীরে কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। হুম, ইন দ্য সান, সূর্যের আলোতে ভেসে। ইট ওয়াজ মাই বার্থডে, ইট ওয়াজ মাই বার্থডে, এটাই আমার কি, আজ হলো কি, সরি, ইট ওয়াজ মাই 30, আরে ইট ওয়াজ মাই 13 হবে, 30th, কবিতার ভিতরে 30তে লেখা। তাহলে আজ হলো কি 30তম জন্মদিন। ইয়ার টু হ্যাভেন স্টোড দেয়ার দেন ইন দ্য সামার নুন। কবি বলতেছে এটা আমার কি কততম জন্মদিন? 30তম। এখানে দেখো 30th ইয়ারটা কোন জায়গায় দিয়ে দিছে, পরের লাইনে দিয়ে দিছে। আগের লাইনে দিলে কি সুবিধা হইতো না? তাহলে ইট ওয়াজ মাই 30s, আজ হলো 30তম ইয়ার জন্মদিন। টু হ্যাভেন স্টুড, তার মানে কি গ্রীষ্মকালীন প্রাণবন্ত সেই রুদ্দুর দুপুর। ইন দ্য সামার নুন, যেটাকে তারপরে বলতেছে দো দ্য টাউন বেলো লে লিফট উইথ অক্টোবর ব্লাড। এখানে এই একটা শব্দটা আমার মাথায় রাখতে হবে, অক্টোবর ব্লাড। তার মানে কি অক্টোবর মাসের রক্ত, তাই তো? হ্যাঁ, এই শব্দটা দিয়ে কিন্তু ব্রিফ আসে বা শর্ট আসে বা ব্রডও আসতে পারে। অক্টোবর ব্লাড মানে হইতেছে অক্টোবর মাসে যে গ্রীষ্মের যে একটা অনুভব, রোদ, প্রখর রোদ, সেটাকে বোঝানো হয়েছে। দো দ্য টাউন বিলো লে লিফট উইথ অক্টোবর ব্লাড, যদিও শহরের জীবন আমার সব কেড়ে নিয়েছে, সবই পাল্টে গেছে এই অক্টোবরে। ও মে মাই হার্টস, দেখো দো দ্য টাউন বিলো, যদিও কি সব কেড়ে নিয়েছে, তার মানে দেখো যদিও শহরে জীবন সব নিয়েছে কেড়ে, তার মানে কি কবি শহরের পরিবেশ থেকে তিনি যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন তিনি তার সেই শৈশবের স্মৃতিতে ডুবে যায়। তার মানে কি তার শৈশবের স্মৃতিটা এই শহরের জীবনটা কি কেড়ে নিয়েছে কিনা? বলো, নিয়েছি। এটাই আমি বুঝাইলাম। ও মে মাই হার্টস ট্রুথ, হৃদয় জুড়ে একটাই কামনা আজ ঘুরে ফিরে। স্টিল বি সাং, আজও হৃদয়ে বাসে এই আনন্দ। অন দিস হিল হাই, সরি, অন দিস হাই হিল ইন এ ইয়ার্স টার্নিং, বছর বদলের সাথে উঁচু উঁচু পাহাড়ে। তার মানে কি বছর বদলে যাওয়ার পরও কি যেন সুউচ্চ পাহাড়ের মতো মাথা তুলে গান আমি কি করতে পারি, ছন্দ তুলে গান গাইতে পারি, আনন্দ করতে পারি। তাহলে কবি এখানে এসে কি বলল? কবি এখানে বর্ণনা করেন তারা তার 30তম জন্মদিনে সেই পুরো শৈশবের স্মৃতি মনে পড়ে। তিনি উপভোগ করেছেন কতই না বসন্ত আর চমৎকার গ্রীষ্মের দিন। প্রতিটা সূর্য উদয় তার কাছে কিরকম ছিল, স্বর্গের মতো বা প্রাণবন্ত মনে হতো। তিনি দেখতেন সময় বদলে যাওয়ার সময় পাখিরা উড়ে চলে যেত পাহাড়ের উপর দিয়ে। আজ তিনি বুঝতে পারছেন সেই পাখি উড়ে যাওয়ার সাথে সাথে তার সেই সোনালী যৌবন কি চলে গেছে ধীরে ধীরে। আজ শহরের পরিবেশ তিনি সেই সময়টা কল্পনা করে স্মৃতির সাগরে হারিয়ে যান।